Bismillahirrahmanirrahim. Welcome to my channel Tamjid Irfan the Tutor. গত ক্লাসে আমরা ফৌজদারি মামলার রূপরেখা প্রথম পর্বে জিআর কেস অর্থাৎ থানা যে মামলাগুলো রুজু হয় সেই বিষয়ে আইনের পাশাপাশি আইন এবং যে পিআরবি গুলো আছে সেই পিআরবি প্রবিধি এবং আইনের আলোকে আলোচনা করেছিলাম। আজকে আমরা সিআর কেস সম্পর্কে আলোচনা করব। শুরু করা যাক। সিআর কমপ্লেন সিআর এর পুনরূপ হচ্ছে কমপ্লেন কেস। তো গত একটা পরীক্ষায় পুলিশ বিভাগের পদোন্নতি পরীক্ষা এমসিকিউতে সিআর এর পুনরূপ এসেছিল। তো সিআর এর পুনরূপ কমপ্লেন কেস রেজিস্টার। একে আরেকটা বাংলায় বলা হয় নালিশি মামলা। কোনো কারণে থানায় মামলা করা না গেলে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলে আদালতে গিয়ে সিআর মামলা করতে পারেন। এটিকে নালিশি মামলাও বলে। যেখানে ঘটনা হয়েছে বিধান সাপেক্ষে ওই স্থানের আমলি আদালতে গিয়ে ওই মামলা করা যায়। আর এই বিষয়ে পুরো আলোচনা করা আছে সিআরপিসি 177 থেকে 182 ধারায়। সিএমএম অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিজেএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে কোন কোর্ট ওই ঘটনাস্থলের আমলি আদালতের দায়িত্বে আছে তা জানা যাবে। অর্থাৎ যদি এটা জেলা পর্যায়ে হয় অর্থাৎ সেখানে সিজিএম কোর্ট থাকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। তো সেখানে গিয়ে ধরা যাক যদি জেলাটা হয় নারায়ণগঞ্জ জেলা, তাহলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যে সেখানে ফতুল্লা থানা ঘটনাস্থল ধরা যাক ফতুল্লা থানাধীন কোনো একটা এলাকায়। তো তিনি ফতুল্লা থানা আমলি আদালতের দায়িত্বে আছেন কোন ম্যাজিস্ট্রেট তা জেনে নেবেন এবং সেখানে গিয়ে এই সিআর মামলাটা রুজু করবেন। সিআর মামলা করার পর ম্যাজিস্ট্রেট বাদীকে সিআরপিসি 200 ধারা মোতাবেক পরীক্ষা করবেন, অর্থাৎ তিনি প্রকৃত বাদী কিনা তা সিআরপিসি 200 ধারা মোতাবেক পরীক্ষা করবেন। তারপর জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন, অর্থাৎ আহ, ঘটনার বিষয়ে তিনি যে অভিযোগটা বা নালিশটি ম্যাজিস্ট্রেটের নিকট করবেন তার একটা সারাংশ ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন। যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বাদীর দাবি মিথ্যা মনে করেন তাহলে মামলাটি খারিজ করে দিবেন সিআরপিসির 203 ধারা মোতাবেক। ম্যাজিস্ট্রেট চাইলে মামলাটি থানায় এফআইআর হিসেবে নিয়ে জিআর মামলা করার জন্য থানায় নির্দেশ দিতে পারেন সিআরপিসি 156+3। অর্থাৎ আহ নালিশের বিবেচনা করে যদি সেটা গুরুত্বপূর্ণ হয় এবং ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বিষয়টি আসলে থানায় এফআইআর হিসেবে নিয়ে জিআর মামলা হিসেবে এটাকে ট্রিট করে সেভাবেই যাতে তদন্ত করা হয়, সেজন্য সংশ্লিষ্ট থানা অফিসার ইনচার্জের নিকট ম্যাজিস্ট্রেট আদেশ কপি দিতে পারেন সিআরপিসির 156(3) উপধারা অনুযায়ী। তো জিআরসিআর মামলার পাশাপাশি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের আরেকটি কথা আছে, সেটা হচ্ছে এসআর মামলা। এই এসআর মামলাটা কিন্তু সিআরপিসি তে নেই। সিআরপিসি তে এই জিআর এবং সিআর মামলা সম্পর্কে বলা হয়েছে। এসআর মামলাটা মূলত আমাদের ডিপার্টমেন্টের থেকে সৃষ্ট, অর্থাৎ এটার বিষয়ে পিআরবিতেই পাওয়া যায়। পিআরবি 53 এবং 1116 11-16 বিধি এবং 2 খণ্ডে পরিশিষ্ট 15-তে যে সকল মামলার বিষয় উল্লেখ আছে তাই গুরুত্বপূর্ণ মামলা। কি কি মামলা তার উপর একটা উদাহরণ দেখি, যেমন ডাকাতি, দস্যুতা, সিঁধেল চুরি, গোলা বারুদ চুরি, মাদক লাভের জন্য খুন, রাষ্ট্রদ্রোহ, পুলিশ সংক্রান্ত গণধর্ষণ, হিংস্র ডাকাতি। তো এই ধরনের মামলাগুলো, এই চাঞ্চল্যকর মামলাগুলো পুলিশ সুপার যদি মনে করেন এটা এসআর মামলা হিসেবে ঘোষণা করা উচিত, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এই ধরনের মামলাগুলোকে এসআর মামলা হিসেবে ঘোষণা করতে পারেন। এসআর মামলাটা মূলত জিআর মামলা যেভাবে তদন্ত হয় সেভাবেই তদন্ত হবে, কারণ ডাকাতি মামলা হলে তো ওই জিআর মামলাই হবে, মানে এফআইআর হবে। এই যেভাবে অন্যান্য মামলার মতোই তদন্ত কার্যক্রম চলে এই ক্ষেত্রেও তাই হবে। শুধুমাত্র এসআর মামলা ঘোষণার কারণে এখানে মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের প্রতিটি
কার্যক্রম, বিশেষ রিপোর্ট, স্পেশাল রিপোর্ট, এসআর এর যে ফুল মিনিংটা, স্পেশাল রিপোর্ট তিনি এসপি বরাবর পাঠাবেন এবং পুলিশ সুপার তা আবার কোর্ট পুলিশকে অবহিত করবেন। ধরা যাক মামলায় যদি ঘটনাস্থল পরিদর্শন করেন, সেই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন পাঠাবেন। প্রথম সিরিয়াল এভাবে অগ্রগতি প্রতিবেদন 2 নম্বর 3 নম্বর দিয়ে তিনি ধাপে ধাপে যা যা করছেন। তিনি যদি 2 নম্বরে গিয়ে কোনো আসামিকে গ্রেপ্তার করেন, সেটা একটা স্পেশাল রিপোর্ট অগ্রগতি প্রতিবেদন দিবেন। পরবর্তীতে তিনি যদি লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেন সেই বিষয়ে আমরা স্মৃতি নোট দেবেন এবং এটি স্পেশাল রিপোর্ট পুলিশ অফিসে পাঠাবেন। পরবর্তীতে তিনি যদি ইনকোয়ারি স্লিপ পাঠান কোনো টাকা আসামির তথ্য জানার জন্য, সেই বিষয়ে আহ, আহ, স্মৃতি নোট দেওয়ার পাশাপাশি পুলিশ অফিস বরাবর প্রেরণ করবেন। তো এইভাবে করতে করতে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার অভিযোগপত্র দাখিল করা পর্যন্ত তিনি এইভাবে অগ্রগতি প্রতিবেদন প্রেরণ করবেন। পরবর্তীতে মামলা তদন্ত কার্যক্রম শেষ হলে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে আসার পর কোর্ট পুলিশ পরবর্তী রিপোর্ট গুলো তারা প্রদান করবে। তখন আর মামলার আয়ুর কোনো প্রধান কাজ নেই। তা তো মামলা তদন্ত শেষ হওয়ার পর যা পুলিশ রিপোর্ট তিনি প্রদান করে ফেলেছেন, তো ওই মামলা সম্পর্কে তার আর কোনো কার্যক্রম নেই। এরপর কোর্ট পুলিশের কার্যক্রমটাই শুরু হয়। তিনি পরবর্তীতে অগ্রগতি প্রতিবেদন দিবেন যে মামলা কি কারণে আছে, মামলার চার্জ গঠনের জন্য আছে, চার্জ শুনানির জন্য আছে কিনা, তার সাক্ষী গ্রহণের জন্য আছে, এইভাবে পত্রিকা বিজ্ঞপ্তি বা প্রকৃতি পরোয়ানা এই ধরনের কোনো ধাপ যে ধার্য তারিখ রাখা হয় মামলার, সে ধার্য তারিখ কিসের জন্য রাখা হলো, এইভাবে প্রতিটা স্টেপে স্টেপে কোর্ট পুলিশের পক্ষ থেকে ওই মামলা সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন পুলিশ অফিসে প্রেরণ করতে হয়। এভাবে মামলা সমন ইস্যু, তারপরে ওয়ারেন্ট ইস্যু, প্রকৃতি পরোয়ানা, চার্জ গঠন, পত্রিকা বিজ্ঞপ্তি, চার্জ গঠন, তারপর সাক্ষীর জন্য শুনানি, এভাবে সাক্ষী শেষে যুক্তিতর্ক শুনানি, পরবর্তী রায়। তো এইভাবে স্টেপ গুলো প্রতিটা অগ্রগতি প্রতিবেদন রূপে কোর্ট পুলিশ সুপারকে অবহিত করে থাকেন। তো এই ফৌজদারি মামলার এই রূপরেখার দ্বিতীয় পর্বে জিয়া এবং এসআই মামলা সম্পর্কে ধারণা দেওয়া হলো। প্রথম পর্বে জিয়া মামলা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। ইনশাআল্লাহ তৃতীয় পর্বে আমরা অন্যান্য তদন্ত কার্যক্রম, অর্থাৎ মামলা এখন এই পর্যন্ত যেটা বোঝানো যায় রুজু, মামলাটা রুজু হলো কিভাবে, একটা হয় এফআই হিসেবে জিয়া মামলা হিসেবে রুজু হতে পারে, আর একটা হতে পারে সিআর মামলা হিসেবে। তো রুজু পর্যন্ত আপাতত শেষ হলো। এরপর হলো তদন্ত কার্যক্রম, যে সংশ্লিষ্ট আইন আছে, বিধি আছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তৃতীয় পর্ব আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।